কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট সরকারি আমলা কর্মচারীদের তালিকা প্রকাশ করেছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ করা হয়। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ছাড়াও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, গণপূর্ত অধিদপ্তর সহ বিভিন্ন বিভাগ ও দপ্তরে থাকা প্রায় ৩০০ কর্মকর্তার তালিকা প্রকাশ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নামের সংগঠনটি। একই সাথে সচিবালয় সহ মোট ৯টি সরকারি সংস্থায় যারা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট তাদের তালিকা প্রকাশের জন্য সরকারের কাছে দাবি জানায় তারা। দাবি আদায়ে প্রয়োজনে রাজপথে নামার ঘোষণাও দেয়া হয় সংবাদ সম্মেলনে। যদি কেউ এরকম ফ্যাসিস্ট ক্রাইম করতে চায় তাদের বিপক্ষে আমরা সবসময় সোচ্চার থাকব। সেক্ষেত্রে এনসিপি হতে পারে, সেক্ষেত্রে বিএনপি হতে পারে, অথবা জামায়াত হতে পারে। যে কোনো দল, যে কোনো গোষ্ঠীর বিরুদ্ধে আমরা কথা বলবো। আরেকটা পোস্ট পরিচালক প্রশাসন, যেটার উপর নির্ভর করে সারা বাংলাদেশে পদায়ন হয়, সেই গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন যিনি 4 তারিখে ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন। আমরা তো এখানে মাত্র দুটোর কথা বললাম, এভাবে পুরো দপ্তরে একটা অস্থিরতা করে রেখেছে এই আমলারা। আমরা উপদেষ্টা বরাবর জানতে চাই, আপনারা কেন এখন পর্যন্ত এইসব সচিবদের, আমলাদেরকে কেন অপসারণ করেন না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর ও জেলা কমিটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগ তুলে 16 নেতা পদত্যাগ করেছেন। রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন। নেতাদের মধ্যে রংপুর মহানগর কমিটির 11 জন ও জেলা কমিটির 6 জন রয়েছেন। সংবাদ সম্মেলনে যুগ্ম সদস্য সচিব সিয়াম আহসান আয়ান বলেন, সম্প্রতি রংপুর জেলা কমিটির আহ্বায়ক, সদস্য সচিব সহ কিছু নেতার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে, যা আন্দোলনের মূল চেতনা ও আদর্শের পরিপন্থী। কয়েকজন নেতার অপকর্মের দায় অন্যদের উপরও বর্তায়, যা অত্যন্ত লজ্জা ও অপমানের। জেলা কমিটির সদস্য মাহতাব হোসেন আবিরের অভিযোগ, ফেব্রুয়ারিতে রংপুরের ঘাঘট নদের পাড়ে গ্রামীণ কুটির শিল্প মেলায় ব্যাপক জুয়ার অভিযোগ ওঠে। সেখান থেকে মহানগর ও জেলা কমিটি মিলে 14 লাখ টাকা চাঁদা নেয় বলে অভিযোগ রয়েছে। আমরাও কোনোদিন এক্সপেক্ট করিনি যে আমাদের ভাই ব্রাদাররা কাজ করবে মানুষকে টেন্ডার নিয়ে দেওয়ার জন্য, মানুষকে জমি দালালি করে দেওয়ার জন্য, মানুষকে আসামি বানায় দেওয়ার জন্য, মানুষের থেকে টাকা খাওয়ার জন্য। যেহেতু এইসব রেগুলার বেসিস চলতে আসছে, তারা জুয়া পতিতালয় থেকেও টাকা খাইতে ছাড়তেছে না। এরকম লজ্জাজনক অবস্থান থেকে আমরা আমাদের অবস্থানটা ক্লিয়ার করে দিচ্ছি। আজ ঢাকা দক্ষিণে নগর ভবনের সেবা বন্ধে ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে রোববারও বিক্ষোভ করেন তারা। অভিযোগ করেন, কিছু উপদেষ্টার ষড়যন্ত্রের ফলেই শপথ আয়োজন করছে না সরকার। উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেন তারা। এদিকে আন্দোলনে রোববারও বন্ধ ছিল সিটি কর্পোরেশনের কার্যক্রম। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের 21 দিন পেরিয়ে গেলেও শপথ অনুষ্ঠান আয়োজন হয়নি এখনো। এরই প্রতিবাদে চতুর্থ দিনের মতো বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা ও ইশরাকের সমর্থকরা। তাদের দাবি, পরিকল্পিতভাবেই শপথ অনুষ্ঠান আয়োজনে দেরি করছে সরকার। উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে স্লোগানও তোলেন অনেকে। আমাদের ঢাকা মহানগর দক্ষিণবাসীর দাবি একটাই, অচিরে ঢাকার কোর্টের যে রায় হয়েছে এটা বাস্তবায়ন করুক এবং ঢাকার মেয়রের যে শপথ গ্রহণ এইটা বাস্তবায়ন করুক। আমাদের নগরপিতাকে তার যোগ্য আসনে বসার জন্য বাধা সৃষ্টি করছে। তাই আমরা চাচ্ছি যে আসিফ মাহমুদ পদত্যাগ করে আমাদের নগরপিতাকে আমাদের মাঝে ফিরিয়ে দিক। আদালতের রায়ের পরেও মেয়রের দায়িত্ব না দেয়াকে চক্রান্ত হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। এখন যদি এই মেয়রের দায়িত্ব মেয়রকে বুঝিয়ে না দেয়, তাহলে দেখা যাবে কি আমরা এই ঢাকা সিটিতে চলাচল করতে পারবো না। আমাদের দাবি অবিলম্বে জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার মেয়র পদ ফিরিয়ে দেওয়া হোক এবং তাকে শপথবাক্য পাঠ করানো হোক। পরে ইশরাক সমর্থকরা মিছিল বের করেন। মিছিলটি গোলাপশাহ মাজার হয়ে প্রেস ক্লাব ঘুরে নগর ভবনের সামনে এসে শেষ হয়। এ সময় ঘোষণা করা হয় পরবর্তী কর্মসূচির। নগর ভবনের কার্যক্রম অচল করার জন্য আগামী দিনের জন্য ব্লকেট কর্মসূচি দিলাম। সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত
আমরা এখানে অবস্থান ধর্মঘট এবং বিক্ষোভ কর্মসূচিতে অংশ। চলমান আন্দোলনে স্থবির নগর ভবন। রোববারও প্রধান ফটকে ঝুলছে তালা, নেই কোনো কর্মকর্তা কর্মচারী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত ইউজিসির তত্ত্বাবধানে সমন্বিত কাঠামোর অধীনে চলবে ঢাকার সরকারি 7 কলেজের কার্যক্রম। অন্তর্বর্তী ব্যবস্থায় প্রশাসকের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক AK-M ইলিয়াস। চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় চুক্তিভিত্তিক প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন তিনি। এ প্রশাসনের প্রধান দপ্তর হবে ঢাকা কলেজে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ঢাকার 7 সরকারি কলেজ একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ছিল। 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এরপর যথাসময়ে পরীক্ষা নেওয়া, ফল প্রকাশ সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছে এসব কলেজের শিক্ষার্থীরা। জানুয়ারিতে 7 কলেজকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করে নতুন বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নেয় সরকার। এদিকে 5 কার্যদিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা ও মনোগ্রাম প্রকাশ, 30 কার্যদিবসে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। করিডোরের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের একার সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। বলেন, এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দল ও সশস্ত্র বাহিনীর সাথে আলোচনা জরুরি। রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। যদি প্রয়োজন পড়ে আমরা করিডোর দেব খাদ্য নেওয়ার জন্য, কিন্তু অন্য জিনিসের জন্য তো আমরা দিতে পারি না। আর সশস্ত্র বাহিনী এটা একটা বড় স্টেক হোল্ডার, পুলিশ একটা বড় স্টেক হোল্ডার, তাদের সাথে আলাপ করতে হবে। নিরাপত্তার বিষয়টা তাদের সাথে আলাপ করতে হবে। এই জিনিসটা ঠিক হবে কি না সেটা নিয়ে আলাপ করতে হবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের সাথে। দুর্নীতি দমন কমিশনের সাবেক 3 চেয়ারম্যান ও 1 সচিবের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। তাদের বিরুদ্ধে খালেদা জিয়া ও তারেক রহমানের নামে জাল, জালিয়াতি ও মিথ্যা নালিশ এনে মামলার অভিযোগ আনা হয়েছে। রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে মামলার আবেদন করেন হারুনুর রশিদ নামের এক ব্যক্তি। দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মসুদ চৌধুরী, হাবিবুর রহমান, আবুল হাসান মঞ্জুর ও সাবেক সচিব মোখলেসুর রহমানকে আসামি করার আবেদন করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী হোসেন আলী খান হাসান জানান, আদালতে বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী 25 মে আদেশের তারিখ দিয়েছেন। আবেদনে বলা হয়েছে, আসামিরা সহ অচেনা ব্যক্তিরা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা করার আগে মিথ্যা অভিযোগ তৈরির যে পরিকল্পনা, বৈঠক ও ষড়যন্ত্র করেছেন তা দেশের বিদ্যমান আইনে শাস্তিযোগ্য অপরাধ। সংস্কার কমিশনগুলোর 166 দফা সুপারিশের মধ্যে অনেক বিষয়ে একমত জামাতে ইসলামী। রোববার জাতীয় সংসদের এলজি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করে দলটি। বৈঠক শেষে জানানো হয়, দুদকের জন্য টাস্ক ফোর্স, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে নির্বাচন কমিশনারদের জবাবদিহি নিশ্চিত ও প্রধানমন্ত্রীর ক্ষমতা বিকেন্দ্রীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক হয় 26 এপ্রিল। তবে ওই দিন সব সুপারিশ নিয়ে আলোচনা না হওয়ায় দ্বিতীয় দফা বৈঠক হলো রোববার। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, দ্বিমত হওয়া বিষয়গুলো সমাধান সহ সব দলের সঙ্গে আলোচনার মাধ্যমে জাতীয় সনদ তৈরি করা হবে। আর জামায়াত বলছে, শুধু দলকে কেন্দ্র করে নয়, সাধারণ মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে সংস্কার চায় তারা। নির্বাচনে সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় অস্থিরতা দেখা যাচ্ছে বলেও মনে করছে দলটি। জাতীয় ঐকমত্য কমিশন চেষ্টা করছে যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই, এবং সেই জায়গায় আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনাগুলো আগামী 2-1 দিনের মধ্যে সমাপ্ত করতে পারলে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা দ্রুততার সঙ্গে শুরু করব। দলকে লক্ষ্য করে, দলের অর্জনকে লক্ষ্য করে আমরা বিবেচনা করি না, আমরা ব্রডার পার্সপেক্টিভে দেশের এবং সকলের কল্যাণের বিবেচনা করি। নির্বাচনের ব্যাপারে খুবই সুস্পষ্ট একটি টাইমলাইন না থাকার কারণে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নানা রকম অস্থিরতা কাজ করছে। বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির জানান, প্রধানমন্ত্রীর ক্ষমতা বিকেন্দ্রীকরণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ আমাদের দেশের স্বৈরাচার বা ফ্যাসিবাদ তৈরির ক্ষেত্রে
এটা বিকেন্দ্রীকরণ যদি করা যায় এটা রোধ করা সম্ভব হবে। একজনের হাতে যেন সব ক্ষমতা কুক্ষিগত না হয়, সেই জন্যই আমরা এটা প্রস্তাব করছি যে কোনো একজন ব্যক্তি প্রধানমন্ত্রী এবং সেই দলের প্রধান থাকতে পারবে না। সংস্কার প্রশ্নে ঐকমত্যের লক্ষ্যে 5টি কমিশনের গুরুত্বপূর্ণ 166 সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করছে ঐকমত্য কমিশন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আদালতে তোলা হচ্ছে আজ। এর আগে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ ও পর্যালোচনার পর রাতে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের সিদ্ধান্ত জানায় ডিএমপি। রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয় নুসরাত ফারিয়াকে। শুরুতে ভাটারা থানায় নেওয়া হলেও পরে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় ডিবি হেফাজতে। এই অভিনেত্রীর বিরুদ্ধে ভাটারা থানায় জুলাই গণ অভ্যুত্থানের সময় করা একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। নুসরাত ফারিয়া 2015 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। রাজধানীর বাড্ডা থানার দক্ষিণ আনন্দনগরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে সন্তানের মৃত্যুর 7.5 ঘন্টা পর মা মঞ্জুরা বেগমও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার রাত 10:30টার দিকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে বিকেল 3টায় 66% দগ্ধ শিশু কন্যা তানজিলাও মারা যায়। গত শুক্রবার রাত 12:30টার দিকে দগ্ধ অবস্থায় একই পরিবারের 5 জনকে প্রতিবেশীরা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে। এ ঘটনায় নিহত নারীর স্বামী তোফাজ্জল হোসেন শরীরের 80%, তার মেয়ে মিথিলা 60% ও তানিশা 30% দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। রাজধানীর মিরপুরের ভাসানটেকে শ্যামলপল্লী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার পৌনে 8টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিস। মিরপুর ফায়ার স্টেশনের 3টি এবং কুর্মিটোলা ও পল্লবী স্টেশন থেকে আরও 4টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। রোববার রাত 9:10 আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। আমি যাই দিই আমার ঘরে আগুন আয়া পড়তেছে। আমি 3টা মাইয়া বলা লইয়া দৌড় দিচ্ছি। আমি একটা সুতাও আনতে পারি না আমার ঘরের তেনে। আমি বিদেশেতে স্বর্ণ আনছি, সব গেছে। টাকা ছিল 2 লাখ, আমি ঘর ঠিক করবো বলে রাখছি, ঈদের পরে ঘর ভাঙবো। কোনটা ভয়াবহ হওয়ার কারণ হলো এই বস্তিতে সবই বাঁশ, টিন এই জাতীয় জিনিস দিয়ে ঘর বাড়ি তৈরি করা এবং এগুলো খুবই ইনফ্লেমেবল আর্টিকেলস এবং এই ভিতরে সবই জানেন যে এর ভিতরে প্রচুর মালামাল থাকে, লোকজন থাকে, ছোট ছোট ঘর। তো সে কারণে আর একটার সাথে আরেকটা খুবই লাগানো, তো সে কারণে আগুন বিস্তার লাভ করছে খুব দ্রুত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দোষীদের বিচার দাবিতে এবার প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে শিক্ষক সমিতি। আজ দুপুর 12টার মধ্যে প্রশাসন এ বিষয়ে কোনো সন্তোষজনক সিদ্ধান্ত না নিলে উপাচার্য কার্যালয়ে অবস্থান ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা। রোববার দুপুরে প্রশাসনিক ভবনের সভাকক্ষে সমিতি সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শিক্ষকরা তাদের দাবির বিষয়ে উপাচার্যের সঙ্গে বৈঠক করেন। পরে সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিশ্ববিদ্যালয় আইনের বাইরে গিয়ে দোষীদের বিচারিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় অবস্থানে থাকায় বিপাকে পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যে কারণে কুয়েটে শিক্ষা কার্যক্রম সংকটের মধ্যে পড়েছে। এ নিয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, শিক্ষক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় আইনের বাইরে গিয়ে দোষীদের বিচার স্থগিত রাখা হয়েছে, এই বিষয়টি একটু বলবেন। আর আজকে শিক্ষক সমিতির কর্মসূচি কি? তার আগে একটু বলে নি, গত ফেব্রুয়ারি মাসের 18 তারিখে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তারপর থেকেই কিন্তু কুয়েট একটা অচল অবস্থার রয়েছে। কখনো শিক্ষার্থীরা,
কখনো শিক্ষকরা বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন এবং এই কর্মসূচির কারণেই কিন্তু শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সংকট নিরসনের জন্য কুয়েট প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় শিক্ষার্থী কোনো সময় শিক্ষক তাদের সাথে কিন্তু বৈঠক বসছে, কিন্তু আসলে যে সংকট সে সংকট কিন্তু নিরসন হচ্ছে না। তার কারণ দুই পক্ষেরই দাবি রয়েছে। শিক্ষার্থীদের যে দাবিটা ছিল ভিসিকে অপসারণ, সে অপসারণ করা হয়েছে, কিন্তু তারপরেই শিক্ষকরা যে দাবি করেছেন যে শিক্ষক ঘটনার সাথে জড়িতদের বিচার করতে হবে। কিন্তু এখানেই এই যে বিচার প্রক্রিয়া, যে শিক্ষার্থীদের কুয়েট কর্তৃপক্ষ থেকে যে শোকজ করা হয়েছে তার প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান নেয়। তো এই যে এই শিক্ষার্থী এবং শিক্ষকদের যে পাল্টাপাল্টি যে কর্মসূচির কারণেই কিন্তু কুয়েট একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে। তবে সাধারণ শিক্ষার্থীরা যেটা বলছেন যে তারা শিক্ষার সুষ্ঠু পরিবেশ চান, তারা ক্লাসে ফিরতে চান এবং আন্দোলনরত যে শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু বলছেন যে শিক্ষার সুষ্ঠু পরিবেশ চান এবং কুয়েটের যে স্বাভাবিক যে পরিবেশ সে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার তারা দাবি করেছেন। আর অপরদিকে আমরা কুয়েট প্রশাসনের সাথে বারবার কথা বলেছি এবং তারা যেটা বলছেন যে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য তারা চেষ্টা করছেন, কিন্তু আসলে যেহেতু দুই পক্ষেরই দাবি রয়েছে, সেই দুই পক্ষের দাবির কারণে সে দাবি পূরণ না হওয়ার কারণে এবং পূরণ করার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে, আইনগত কিছু বিষয় রয়েছে, যে কারণে আসলে তাদের দাবিগুলো মানাও সম্ভব হচ্ছে না এবং যে কারণে দাবি মানা না হওয়ার কারণে কিন্তু আসলে কুয়েটের যে স্বাভাবিক পরিবেশ সেই স্বাভাবিক পরিবেশ কিন্তু ফিরে আসছে না। তবে প্রশাসন কিন্তু চেষ্টা করছে যত দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা যায়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীমুজ্জামান। শুধু অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করতে আগ্রহী নন জাতীয় রাজস্ব বোর্ডের আন্দোলনরত কর্মকর্তারা। তাই এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে সোমবারও পঞ্চম দিনের মতো কলম বিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। রোববার রাজধানীতে সংবাদ সম্মেলনে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আজ বিকেল ৩টা পর্যন্ত কলম বিরতি পালন করা হবে বলে জানান তারা। এর আগে টানা ৪ দিন ধরে সকাল ৯টা থেকে কলম বিরতি কর্মসূচি পালন করছেন তারা। জানান অর্থ উপদেষ্টা বৈঠক করার কথা বললেও আন্দোলনকারীদের কাছে এ ধরনের কোনো বার্তা পাঠানো হয়নি। কলম বিরতির ফলে কোনো ধরনের অফিস কার্যক্রমে অংশ নিচ্ছেন না কর্মকর্তারা। এতে বিপাকে পড়েছেন সেবাগ্রহীতারা। এনবিআর বিলুপ্ত নয়, বরং এনবিআরকে স্বতন্ত্র ও শক্তিশালী এজেন্সি হিসেবে রেখেই রাজস্ব সংস্কার করতে হবে। আমরা নির্ধারিত অফিস সময়ের বাইরে অতিরিক্ত সময় কাজ করে অনিষ্পন্ন কার্যক্রম সমূহ সম্পন্ন করে একইভাবে সকাল 9টা হতে 3টা পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে আলাদা দুটি বিভাগ তৈরির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে চলছে শুল্ক কর্মকর্তাদের কলম বিরতি। প্রতিদিন বেলা 3টা পর্যন্ত কাজ বন্ধ থাকায় বেড়েছে ভোগান্তি। পাশাপাশি বন্দরে তৈরি হচ্ছে পণ্য জট। শুল্কায়নে দীর্ঘসূত্রিতায় পণ্যের উপর মাশুলও বাড়ছে। এই অবস্থা চলতে থাকলে রাজস্ব আদায়ে বিরূপ প্রভাবের শঙ্কা করছেন ব্যবসায়ীরা। দেশের আমদানি রপ্তানির 92% হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এর প্রায় পুরোটা শুল্কায়ন হয় চট্টগ্রাম কাস্টমস হাউসে। কিন্তু এনবিআর ভেঙে আলাদা দুটি বিভাগ চালুর প্রতিবাদে কলম বিরতিতে কাস্টমস হাউসের কর্মকর্তারা। গত বুধবার থেকে প্রতিদিন বিকেল 3টা পর্যন্ত কর্মসূচির কারণে ব্যাহত হচ্ছে রাজস্ব কার্যক্রম। দিনের শেষ ভাগে কাজ শুরু করায় বাড়ছে দুর্ভোগ, ভোগান্তিতে পড়ছে সেবাগ্রহীতারা। কেউ কোনো কাজ করতে পারতেছে না, ওইখানে গিয়ে দেখা যায় তারা করতেছে কি যে করি আস্তে ধীরে করতেছে, তাহলে হিসাবে আসলে সারা দিনই এটা বন্ধ যাচ্ছে। কোর্টে যে ড্যামারেজ আসতেছে এক্সপোর্ট এবং ইম্পোর্টেড, এই টাকাগুলো সিএনএফ দিবে না, কাস্টমস দিবে না, এটা দিবে দেন এক্সপোর্টার এবং ইম্পোর্টার। গেল 10 মাসে চট্টগ্রাম কাস্টমস হাউস দিয়েই রাজস্ব আদায় হয়েছে প্রায় 63,000 কোটি টাকা। তবে কলম বিরতির প্রভাবে প্রতিদিন রাজস্ব আদায় বাধাগ্রস্ত হচ্ছে। এর প্রভাবে রাজস্ব ঘাটতি বাড়তে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। বন্দরে ড্যামারেজ চার্জ এখন 4 গুণ বৃদ্ধি করা হয়েছে। প্রত্যেকটা পণ্যের উপর এই ড্যামারেজ চার্জের কনভার্ট করে পণ্য যে আমদানি করে সে পণ্য মূল্য নির্ধারণ করে, অতএব পণ্যের মূল্য বাড়বে
এবং আমদানি খরচ বাড়বে। 4 থেকে 5 ঘন্টার কর্মবিরতির পর বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত চলছে শুল্কায়ন কার্যক্রম। এতে পণ্য খালাস কম হওয়ায় বন্দরে তৈরি হচ্ছে পণ্য জট। তবে যেটা হচ্ছে কি 3টা পর্যন্ত কর্মবিরতির কারণে বিকালের দিকে আমাদের প্রেসার হচ্ছে খুব বেশি। বিকালের দিকে একই সাথে অ্যাপ্রেজমেন্ট, একই সাথে ডেলিভারির ভিতরে অনেকটা জটলা হয়ে যাচ্ছে। সারাদিন ব্যাপী যে কাজ সেটা যদি দিনব্যাপী হয় তাহলে এই প্রেসারটা ডিস্ট্রিবিউট হয়ে যেত। গেল অর্থ বছরে এই শুল্ক স্টেশন থেকে রাজস্ব আদায় হয় 56,000 কোটি টাকা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বজ্রপাত থেকে প্রাণহানি কমাতে বরিশালে লাগানো তালগাছের 99% নাই হয়ে গেছে মাত্র 7 বছরের মধ্যে। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, চারা লাগিয়ে রক্ষণাবেক্ষণের জন্য রাখা হয়নি কোনো অর্থ বরাদ্দ। এ কারণে চারার উপযুক্ত পরিচর্যা করা হয়নি। ফলে তালগাছ লাগিয়ে বজ্রপাত ঠেকানোর প্রকল্পটি কার্যত ভেস্তে যাচ্ছে। 3 বছর আগে বরিশাল এয়ারপোর্ট থানার চৌহদপুর দিয়াপাড়া বারুইজদার হাট পর্যন্ত 400 তালবীজ ও প্রায় 75টি তালচারা লাগানো হয়। এলাকা ঘুরে দেখা গেছে প্রায় সব গাছই মরে গেছে, কোনো মতে টিকে আছে মোটে 6টি। একই অবস্থা কোতোয়ালি থানার চর আইচা গ্রামের। 2017 সালে তালের 375টি চারা ও বীজ লাগানো হলেও অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি একটিরও। চর করমজা, সোলনা ও মঙ্গলহাটা গ্রাম ঘুরেও দেখা গেল অভিন্ন দৃশ্য। স্থানীয়দের দাবি, ডাকঢোল পিটিয়ে উদ্বোধনের পর আর কাউকে চারা কিংবা বীজের অবস্থার খোঁজ খবর নিতে দেখা যায়নি। ফলে ভেস্তে গেছে সরকারের বজ্রপাত ও মাটি ক্ষয় বিরোধী কর্মসূচি। আগামী বছর আইসা দেখবেন এই তাল গাছের কোনো নিদর্শন থাকবে না, কারণ এই আমাদের দেশে এই এর পরিচর্যা কেউ করে না। ভালো বীজ দিয়া এবং এটা প্রতি বছর যাতে পরিচর্যা করে বা পরিষ্কার করে এইভাবে করা উচিত। লাগাই থইলাম, এর কোনো খেয়াল নিলাম না, আর পরে এগুলো তার বাঁচতে পারে না। অবশ্য কৃষি কর্মকর্তারা বলছেন, তালগাছ বড় হতে সময় লাগে বেশি। এ কারণে এগুলোর পরিচর্যায় কৃষকের আগ্রহও কম। অথচ মাঠে কর্মরত কৃষকরাই বজ্রপাতে মারা যাচ্ছেন বেশি। তাল গাছে দেখা যায় ফল আসতে ম্যাক্সিমাম ক্ষেত্রে 15 বছরের মতো সময় লেগে যায়। তো এত দীর্ঘমেয়াদী হওয়ার জন্য কৃষকদের আমরা বোঝানোর পরও দেখা যায় পরিচর্যা ঠিকভাবে করা হয় না। আমাদের কৃষকরাই বেশি মারা যায়, ইনস্ট্যান্ট মাঠে থাকে কাজ করে মারা যায়। এটা আমাদেরকে খুব পীড়া দেয়। এজন্য আমরা চাই আসলে লোকাল যে মাঠের পাশে রাস্তার ধারে ওই অনাবাদির এই জায়গাতে যেন আরও বেশি তালের চারা থাকে, এবং বিভাগীয়ভাবে যদি আমাদেরকে কোনো আর্থিক বরাদ্দের মাধ্যমে চারা উৎপাদন করে রোপণের জন্য দেওয়া হতো তাহলে এটা খুব বেশি কার্যকর হতো। কৃষি বিভাগের হিসাবে গত 10 বছরে বরিশাল বিভাগের 6 জেলায় প্রায় 25,000 তাল গাছ লাগানো হয়েছে, কিন্তু টিকে থাকা গাছের সংখ্যা হতাশাজনক। বজ্রপাত নিরোধ কর্মসূচির আওতায় গত বছরও 1,20,000 তালের চারা লাগানো হয় বলে জানান কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী 2 মাসের মধ্যে বিপণী বিতান চালু হচ্ছে মেট্রো রেল স্টেশনে। থাকছে শপিং মল, সুপার শপ, ব্যাংক ব্যবস্থাও। ইতিমধ্যে ফার্মগেট ও কারওয়ান বাজার স্টেশনে দোকান ভাড়া দিতে বিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ। স্টেশনের বাণিজ্যিক ব্যবহারের সিদ্ধান্তে খুশি নগরবাসী। মেট্রো রেলের MRT 6 লাইনে মোট স্টেশন 17টি। এর মধ্যে কমলাপুর বাদে বাকি সব স্টেশন চালু আছে। প্রতিটা স্টেশন 2 তলা হলেও শুধু ফার্মগেট ও কারওয়ান বাজার স্টেশন 3 তলা বিশিষ্ট। এবার ট্রেনে চলাচলের পাশাপাশি মেট্রো স্টেশনে কেনাকাটার সুযোগ পাচ্ছেন যাত্রীরা। ফার্মগেট ও কারওয়ান বাজার স্টেশনে প্রায় 25,000 বর্গফুট ফাঁকা জায়গা বাণিজ্যিক ব্যবহারের কাজ এগিয়ে চলেছে। ভাড়া নিয়ে আগ্রহী প্রতিষ্ঠান দোকান করতে পারবে। ইজারার মেয়াদ 10 বছর, যা নবায়নযোগ্য নয়। এরই মধ্যে স্টেশনে চালু হয়েছে ATM বুথ। তবে কোনো দোকানে গ্যাস সিলিন্ডার কিংবা আগুনের ব্যবহার করা যাবে না। রিটেল শপ থাকতে পারে, কোনো ব্যাংকিং থাকতে পারে, কমার্শিয়াল থাকতে পারে, তারপরে এখানে বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যাংক থাকতে পারে। মার্কেট থেকে যাতে রেসপন্সে ওয়েটিং আছে, অ্যারাউন্ড উইদিন দিস নেক্সট 2 মান্থস আমরা হয়তো রেন্টে চলে যেতে পারবো। মেট্রো রেলে উত্তরা থেকে মতিঝিল রুটে প্রতিদিন চলাচল করছেন 4 লাখের বেশি যাত্রী। বাণিজ্যিক কার্যক্রমে দৈনন্দিন জীবন আরও সহজ হবে বলে আশা তাদের। আমার মর্নিং ব্রেকফাস্ট করে নেয়, ফর এক্সাম্পল আসলাম, আমি একটা স্যান্ডউইচ ব্রেকফাস্ট অর্ডার করলাম, কিছু কিনা থাকলে সেগুলো করলাম। ইটস মোর কমফোর্টেবল ফর এভরিবডি, অ্যাজ এ গুড সাইন। আমাদের অনেক কিছু দরকার হয় অনেক সময়, তো এখান থেকে সব কিছু কিনে কেটে আমরা বাসা যেতে পারি বা আমাদের গন্তব্যস্থানে যেতে পারি। ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ। বাণিজ্যিক ব্যবহারের টেকসই সুফল পেতে মেট্রো স্টেশনগুলোতে পরিচ্ছন্নতায় আরও নজর দেওয়ার পরামর্শ যাত্রীদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।